সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আইসিটির দ্বিতীয় পর্বে আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি, প্রভাষক আইসিটি, তোমাদের সামনে অধ্যায় 3 এবং 4 আইসিটি বইটার যে রিভাইজ হচ্ছিল, রিভাইসের মধ্যে তোমরা অনেকেই কোশ্চিন করেছো যে অ্যাডার সার্কিটের সমস্যা আছে, ফ্লিপ ফ্লপের সমস্যা আছে, সার্কিট ট্রান্সপন্ডের সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, তার পাশাপাশি আমরা এইগুলোর মধ্যে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো তুলে ধরব এবং তার সাথে আমরা অধ্যায় 4 এর আলোচনা শুরু করব। তো আসো আমরা বোর্ডে আজকে ক্লাস দেখাতে চাচ্ছি, আমরা বোর্ডে শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে ন্যান্ড গেট থেকে যে কোনো সার্কিটের কিভাবে বাস্তবায়ন করা হয়। সাপোজ এখানে একটা সরলীকরণ আছে, সাপোজ মনে করো ওয়াই সমান সমান আমরা মান ধরলাম, ফাংশনের মান এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার। সাপোজ এই সমীকরণটা আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি। তো তোমাদেরকে একটু ন্যান্ড সম্বন্ধে আলোচনা করি। দেখো, ন্যান্ড অর্থাৎ যার এই ধরনের গেট, যার ন্যূনতম 2 ইনপুট থাকতে পারে, একাধিক ইনপুটও হতে পারে। তো ন্যান্ড এখানে যদি আমরা এ বা বি চলক দিই, তাহলে এখানে এ বি বার আসতে হয়। অর্থাৎ আমাদের এখানে খেয়াল করতে হবে সমীকরণে যে আমরা যদি এটা এ এটা বি ধরি, এর উপরে বার নাই, আবার এ বি সি এটাতে বার নাই, এক্স ওয়াই দুইটা এ বি ধরি, এটার উপরে বার নাই, তাহলে আমাদেরকে এই ধরনের সমীকরণ প্রথমে আনতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল করি যে এখানে যে প্লাস আছে, প্লাস থাকে কিসে? অর গেটের ক্ষেত্রে আমরা দেখি বা নর গেটের ক্ষেত্রে আমরা দেখি এ বি, এ প্লাস বি তারপরে বার। খেয়াল করে দেখো, এখানে এই মানগুলোর মধ্যে গুণ থাকতে হবে। যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলেও আরেক দিক থেকে বলা যায় এটা গুণ অবস্থায় থাকতে হতো, এটাও গুণ অবস্থায় থাকতে হতো। অর্থাৎ এই সমীকরণকে তখন পর্যন্ত সমর্থন করতো না যতক্ষণ পর্যন্ত এই যোগকে অপসারণ করা যায়। এই জন্য আমরা সমীকরণকে আগে বিশ্লেষণ করব। এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার। আমরা যদি বুলিয়ানের সূত্র অনুযায়ী যদি আমরা দুইটা বার উপরে ধরে নেই, সহায়ক সূত্র থেকে আমরা জানি এই দুইটা বার থাকলে, অর্থাৎ কোনো চলকের উপরে যদি দুইটা বার থাকে, সেটা শুধুমাত্রই এ লেখা যাবে। তাহলে খেয়াল করো, এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখে ফেললাম, এই সূত্রটাকে করে ফেললাম। এখন আমরা করব কি, উপরের এই বর্ডারটা রেখে, এই বারটা রেখে আমরা নিচের সূত্র ফেলে দিলাম ডি মর্গানের সূত্রে। অর্থাৎ এটা এ প্লাস বি প্লাস সি তারপরে বার, অর্থাৎ এ বি, সাপোজ ধরো এখানে সি নিলাম, তাহলে সি তারপরে বার, ঠিক এরকম। তাহলে আমরা ডি মর্গানের সূত্র থেকে জানি এ প্লাস বি প্লাস সি তারপরে বার হলে লেখা যায় হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে আমরা এখানে লিখি এক্স ওয়াই বার এটা হলো এ বার ইন্টু এক্স ওয়াই বার জেড এটার উপরে বার, অর্থাৎ বি বার ইন্টু এক্স বার ওয়াই বার তারপরে বার সি বার। তাহলে এ বার বি বার সি বার, সেই সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম। এবং উপরের এই বারটা, যেহেতু আমরা এই বারটা নিয়ে আমরা সূত্র ভেঙে ফেলেছি, উপরের বারটা রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের সূত্র মিলে গেল। অর্থাৎ এই যে আমরা ন্যান্ড গেট দেখছি, ন্যান্ড গেটে যদি সি লিখি তাহলে এ বি সি বার, তার মানে এ বি সি তারপরে বার। তার মানে এই সমীকরণটা ন্যান্ড গেটকে সমর্থন করে। এখন আসো আমরা এটা কিভাবে সার্কিটে কনভার্ট করব।
এখানে যে চলকগুলো আছে আমরা সেই চলকগুলোকে আগে নিয়ে নিই এক্স ওয়াই জেড। এখানে কয়টা চলক আছে? 3টা। তাহলে আমরা 3টা চলক নিয়ে নিই। এটা এক্স, যেহেতু এক্স বার আছে কাজে এইটা আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি, আমরা সমীকরণটাকে ন্যান্ড গেট দিয়ে সার্কিট বিশ্লেষণ করছি। তাহলে এই যে ন্যান্ড গেট এখানে বানাবো এবং এই ন্যান্ড গেটের একটা ঠ্যাং শর্ট করে দিব। তাহলে এটা যদি এক্স তার হয় তাহলে এখানে আমরা পাবো এক্স বার। জাস্ট এটা এক্সের তার, এটা হচ্ছে এক্স বারের তার। ঠিক একইভাবে ওয়াইয়ের প্ল্যান করে নিই। এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড বার। জাস্ট আমরা কাঠামো অনুযায়ী আমরা তৈরি করে নিলাম স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্ল্যান তৈরি করি। এক্স ওয়াই বার থেকে টানতে বলছে, এই যে এক্স এক্স থেকে টানলাম, আর ওয়াই বার আমাদের আছে এখানে, এই ওয়াই বার থেকে আমরা টেনে নিলাম। এটা অবশ্যই ন্যান্ড দিয়ে বানাচ্ছি, প্রত্যেকটা সার্কিটই ন্যান্ড গেট হবে। তাহলে আমাদের এখানে হবে এক্স ইন্টু ওয়াই বার, আর এর উপরে নটের জন্য বার, একটা কমপ্লিমেন্ট আসবে। এরপরে আসি এক্স ওয়াই বার জেড। তাহলে এক্স আমাদের এই তার, এটার থেকে টানি, ওয়াই বার থেকে টানি ওয়াই বার, আর শুধু জেড, এই যে শুধু জেড, জেড থেকে টানি, 3টা ন্যান্ড গেটের মধ্যে ঢুকাই দিই। তাহলে এক্স ওয়াই বার জেড, তারপরে বার। ঠিক একইভাবে এক্স বার ইন্টু ওয়াই বার, তাহলে এক্স বার থেকে টানি ওয়াই বার থেকে টানি, তাহলে হচ্ছে এক্স বার ওয়াই বার তার উপরে বার। এখন এই 3টা, এটা এ, এটা বি, এটা সি, এই এ বি সিকে যদি আমরা এই প্রত্যেকটা ইনপুটকে, এইটা একটা ইনপুট এইটা একটা ইনপুট কাছাকাছি নিয়ে এসে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটের সংযোগ দেই, তাহলে কিন্তু আমাদের হিসাবটা হয়ে যায় যে এক্স ওয়াই বার তারপরে বার ইন্টু এক্স ওয়াই বার জেড, তারপরে বার ইন্টু এক্স বার ওয়াই বার, তারপরে বার, আর এই নটের জন্য হোল বার। অর্থাৎ আমাদের এই সমীকরণটা চলে আসছে। তার মানে ন্যান্ড গেট দিয়ে যদি কোনো সমীকরণকে সরলীকরণ করতে বলে বা এর লজিক সার্কিট একে দেখাতে বলে, তাহলে আমরা ন্যান্ড গেটের এরকম একটা সমীকরণ থাকবে, সমীকরণকে ন্যান্ড গেটে সরলীকরণ করব এবং তার লজিক সার্কিটটা ঠিক এইভাবে আমরা প্ল্যান মাফিক একে দেখাবো। ঠিক একইভাবে আমাকে যদি বলা হতো যে এটা ন্যান্ড গেট দিয়ে না, এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও, নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও, তাহলে আমরা কি করতাম? এটা আবার মুছে ফেলি। আমরা নর গেটের সমীকরণ একটু আগে দেখলাম সার্কিট থেকে। নর গেট কি বলেছে? এ প্লাস বি প্লাস সি তারপরে বার, এই ধরনের সমীকরণের ফাংশনটাকে মিলাতে হবে। অর্থাৎ আমরা এই সমীকরণটাকে ঠিক এভাবে মিলাবো। তাহলে আমরা কি করব? এই যে এখানে দেখছি এক্স ইন্টু ওয়াই, এটা কিন্তু অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটকে কিন্তু এখানে আমার অপসারণ করতে হবে। তাহলে এখানে কি করব আমরা? এক্স ওয়াই বার, এর উপরে যদি আমি ডবল বার নিই তাহলে কিন্তু মানটা ঠিক থাকলো এবং এই বার সহায়ক সূত্র অনুযায়ী এই বারটা কিন্তু উঠে গেল। ঠিক একইভাবে প্লাস এক্স ওয়াই বার জেড, তার উপরে ডবল বার। ঠিক একইভাবে পরেরটা আমরা নিই এক্স বার ওয়াই বার, তার উপরে ডবল বার। তাহলে ঠিক একইভাবে নিচের সূত্রটা ধরে আমরা সমীকরণ নিয়ে আসি, উপরের বারটা রেখে দিই, উপরের বারটা রেখে দিলাম, নিচেটা এক্স ইন্টু ওয়াই এর বার মানে কি হচ্ছে? যেমন সূত্রে আমরা জানি এক্স ইন্টু ওয়াই বার ডি মর্গানের সূত্রে পাই এক্স বার প্লাস ওয়াই বার ছিল তারপরে একটা বার, এটা একটা হলো, প্লাস এক্স বার প্লাস ওয়াই ডবল বার
প্লাস জেড বার তার উপরে বার, এটা একটা হবে, প্লাস এক্স বার বার প্লাস ওয়াই বার তার উপরে বার, আর এর উপরে একটা বার। এখন খেয়াল করে দেখো সমীকরণটা কি হচ্ছে, এক্স বার প্লাস ওয়াই তার উপরে বার প্লাস এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার প্লাস এক্স প্লাস ওয়াই তারপরে বার। এখন আসো আমরা কিন্তু এটা গোটাটাকে এ ধরি, এটা গোটাটাকে বি ধরি, এ গোটাটাকে সি ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি তৈরি হলো, তার মানে এটা একটা অরের আউটপুট পেলাম। যদি আমরা এই কাজটা করি, এক্স বার প্লাস ওয়াই বার ওয়াই বার প্লাস এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার তারপরে বার প্লাস এক্স প্লাস ওয়াই তারপরে বার, এবং এই দুইটার উপরে যদি আমরা বার দিই তাহলে কিন্তু আমাদের নরের আউটপুটটা চলে আসলো, নর গেটের আউটপুটটা চলে আসলো। এখন আমরা কি করব, আমরা সমীকরণ থেকে নরে বাস্তবায়ন করে দেখলাম সমীকরণের সার্কিটটা। এবার আমরা যদি লজিক সার্কিটে কনভার্ট করতে বলে, লজিক সার্কিট দেখাতে বলে, তাহলে জাস্ট আমরা এখন সার্কিটটা আঁকাবো। আমি উপরেরটুকু মুছে দিই। একই রকমভাবে আমরা প্ল্যান তৈরি করি। এক্স, যেহেতু এটা নর গেট দিয়ে করতে হবে, কাজে সার্কিটের ডায়াগ্রামটা সবই নর গেটে বানাতে হবে। এটা এক্স বার, ওয়াই, অবশ্যই এটাও ওয়াই এর নর গেট হবে, ওয়াই বার, জেড, জেড বার। তাহলে এবার আসি, আমরা এইটা এইটা এবং এটা তারপরে বার পেয়ে গেছি। এখন দেখা যাক এক্স বার ওয়াই আছে, তাহলে এই যে এক্স বার আর এই যে ওয়াই, এই দুইটা নট গেটে সংযোগ পেল, তাহলে কি হলো, এক্স বার প্লাস ওয়াই তারপরে বার পেয়ে গেছি। তারপরে আছে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, তাহলে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, সরি এটা নর গেটে হবে, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার তারপরে বার, আর একটা আছে এক্স প্লাস ওয়াই তারপরে বার, এক্স এবং ওয়াই, এক্স প্লাস ওয়াই তারপরে বার। এখন আমরা এই তিনটা চলককে বা এই তিনটা ইনপুটকে যদি আমরা নরের মধ্যে সংযোগ দিই, আরেকটা নরের মধ্যে সংযোগ দেই, তাহলে কি পাবো, এবং তাহলে আমরা পাবো ঠিক এই সমীকরণটা পাবো, এই সমীকরণটা পাবো। এবং আমাদের উপরে আরেকটা বার আনার জন্য জাস্ট আমরা করব কি, এখানে আরেকটা আমরা নর গেট শর্ট করে দিব। শর্ট করে দিলে তাহলে কি হচ্ছে, আমাদের জাস্ট এই সমীকরণটাই, এই সমীকরণটা এই যে এখানের আউটপুটটা এই লাইনটা আসবে। এবার এই লাইনটা যখন এই সমীকরণটা, এই পুরো সমীকরণটা যখন এই পারে যাবে, তখন আমি একটু নিচে লিখে দিচ্ছি, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার প্লাস এক্স প্লাস ওয়াই বার, এর উপরে ডবল বার। আমাদের সমীকরণটা চলে আসছে। অর্থাৎ আমরা সমীকরণ থেকে নর গেটে সমীকরণটাকে বিশ্লেষণ করা শিখলাম, এবং সেই সমীকরণটা থেকে আমরা লজিক সার্কিট তৈরি করা শিখলাম। এরপরে আসি, আমরা নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে দেখলাম বাস্তবায়ন। এবার যদি আমাদের কোনো কিছুই না থাকে, শুধু বলে যে সমীকরণটা সরলীকরণ করো এবং এটাকে যে কোনো সার্কিট দ্বারা লজিক সমীকরণ তৈরি করো, এগুলো খুবই সহজ। অর অ্যান্ড নট এই তিনটা যে কোনো একটা কাজে লাগিয়ে করতে পারো।
সাপোজ ওয়াইয়ের মান সাপোজ এ বি বার প্লাস সি, মনে করো এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণটা বলেছে যদি সমীকরণ থেকে সার্কিট তৈরি করে দেখাও, শুধু লজিক সার্কিট বানাও। খুবই সহজ, এ বি এবং সি তিনটা তার নিলাম, এ বি সি, এ নিলাম, এটা শুধু এ, যেহেতু এটা অর আছে তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এটা অর গেটে যুক্ত হবে, কিন্তু এখানে আছে এ বি, তাহলে এ বি, দ্বিতীয়টা আছে এ বি, তাহলে এ বির সাথে আমরা কি করি, যদি নর গেট নিই তাহলে এ বি বার হয়ে গেল, আর শুধু সি আছে, এই যে শুধু সি নিয়ে নিলাম, তিনটাকে আমরা কি করব এবার নর গেটে সংযোগ করে দিলাম, তাহলে এ প্লাস এ বি প্লাস সি তৈরি হয়ে গেল, খুবই সহজ। এরপরে আসো আমরা ট্রুথ টেবিল থেকে কিভাবে সমীকরণ বিশ্লেষণ করি বা একটা সমীকরণ থেকে কিভাবে ট্রুথ টেবিল তৈরি করতে পারি সে বিষয়ে দেখব। তাহলে ট্রুথ টেবিলটা কি আসলে দেখো, ট্রুথ টেবিল হচ্ছে একটা ইনপুটের, এই যে একটা মনে করো ইনপুট, এই যে এখানে দুইটা ইনপুট পাওয়া গেল, ইনপুট দ্বয়ের মধ্যে কম্বিনেশনাল ফলাফল, অর্থাৎ কতবার আমরা এই ইনপুট দ্বয়কে ইনপুট দিয়ে ভিন্ন ভিন্ন মানের ইনপুট দিয়ে আমরা টেস্ট করে এর আউটপুটটা আমরা পেতে পারি কতবার, সেই ইনপুটের যে কম্বিনেশন হয় সেগুলোর ফল আউটপুটে কতবার আমরা টেস্ট করতে পারবো তার ফলাফলটাই হচ্ছে ট্রুথ টেবিল। এখানে আমরা দেখি ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করি। সাপোজ মনে করো যে এটা একটা ট্রুথ টেবিল বানালাম, এ বি সি তিনটা ইনপুট বা দুইটা ইনপুটের দেই, অনেক বড় হয়ে যাচ্ছে, দুইটা ইনপুটের কম্বিনেশন আমি গতদিন শিখেছি, যদি ইনপুট আমাদের দুইটা হয় অর্থাৎ দুইটা, যেহেতু আমরা 0 এবং 1 এই দুইটা দিয়েই কম্বিনেশন করব, তাহলে অবশ্যই এদের বেস 2 এবং তার উপরে অবশ্যই যে কয়টা ইনপুট হবে আমাদের সেই ইনপুটটা তার পাওয়ার দিব, তাহলে কি হবে কম্বিনেশনাল মান 4 পাবো। তাহলে তোমরা অনেকেই কিন্তু মুখস্থ করো যে এখানে 0 0 লিখতে হয়, 1 1 লিখতে হয়, আসলে এই প্রসেস ভুল। তোমরা যদি এখানে 0 থেকে 3 পর্যন্ত লিখো তাহলে দেখো 4টা স্টেপ চলে আসছি, যেমন এই যে 0 0 বাইনারিতে 0 1 1 0 এটা 2 বাইনারিতে এবং 3 1 1 3, জাস্ট 0 থেকে পর্যায়ক্রমে 3 পর্যন্ত বাইনারিতে লিখলে কিন্তু আমাদের সিকোয়েন্সটাও ঠিক থাকে, আবার এটা ভুলে যাওয়াটাও পসিবিলিটি কম থাকে, যার জন্য আমরা এরকম একটা মনে করে নিলাম। এবার আমি চাচ্ছি এই ট্রুথ টেবিলটা আউটপুট মনে করো, এটা আউটপুট, এটা ইনপুট, ইনপুট আউটপুট, আউটপুটে মনে করো এখানে এ প্লাস বি বার হলো, সাপোজ এ প্লাস বি বার, তার মানে এই আমরা যে 0 0 যোগ করলে যে 0 রেজাল্ট পেতাম তাহলে হয়ে যাবে অন, 1 0 যোগ করলে 1 পেতাম তাহলে তার রেজাল্ট হয়ে যাবে 0, 1 0-তে 1 পেলাম রেজাল্ট হয়ে গেল 0, 1 1-এ 1 পেতাম রেজাল্ট হয়ে গেল 0। তাহলে আসো এখানে সমীকরণটা তাহলে কি হবে, সমীকরণটা কিভাবে করব, অর্থাৎ আউটপুটের ঘরে যেখানে অন পাওয়া যাবে, যে আউটপুটের রেজাল্ট শুধুমাত্র অন পাওয়া যায়, শুধু সেই আউটপুটের রেজাল্টের উপরে সমীকরণ তৈরি হয়। তার মানে এখানে এই রেজাল্টটা পাওয়া যাবে সমীকরণের, দেখো এ 0 আসছে, তার মানে 0 ফর বার, 0 মানে বার, 0-র জন্য বার লিখতে হয়, এবং বি বার, তাহলে এ বার ইন্টু বি বার, সমীকরণটা পাওয়া গেল এ বার ইন্টু বি বার। ঠিক এটা থেকে যদি আমরা ট্রুথ টেবিল বানাই, এইখান থেকে বানাই নিই, তাহলে খেয়াল করো এখান থেকে যদি আবার বলে এইটাকে ট্রুথ টেবিল বানাতে, তাহলে এ বি এ বার বি বার আমরা কিন্তু এখানে পেয়ে যাব 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখো এর মান যেগুলো 0 আছে সেগুলো কমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টে যাবে, অর্থাৎ 0 থাকলে অন হবে, 0 থাকলে অন হবে, এর মান যদি অন থাকে তাহলে উল্টে 0 হবে, অন থাকলে 0 হবে। তাহলে বি এর জন্য একই, বি এর যে মান পাওয়া গেছে তার বিপরীত মান বি বারে পাওয়া যাবে, তাহলে 1 0 1 0। ঠিক এই আউটপুটটা আমরা যদি এ বি তৈরি করি সার্কিট,
অর্থাৎ এ বি আমরা দুইভাবে বানাতে পারি, নট গেট এ বার, নট গেট বি বার, অ্যান্ড গেট এ বার ইন্টু বি বার। নিশ্চয় বোঝা গেছে বিষয়টা। তো এরপরে আমরা একটু আলোচনা করব, অনেকের রিকোয়েস্ট ছিল অ্যাডার, ফ্লিপ ফ্লপ এগুলো নিয়ে আলোচনা করা। তো আমরা এই পর্বে এখন আলোচনা করব ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ এক ধরনের সিকোয়েন্সিয়াল রেজিস্টার। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা রেজিস্টার, অর্থাৎ কম্পিউটারের ভিতরে আমরা যে 0, 1 বলে থাকি, এই সিগন্যালগুলো রেজিস্টারের মধ্যে রাখা হয়। আর এই রেজিস্টারগুলো যেভাবে কাউন্ট করে সেগুলোর মধ্যে এই সিগন্যালগুলো কোনোটা অন কোনোটা অফ এইভাবে থাকে। এই ফ্লিপ ফ্লপ দ্বারা এই কম্বিনেশন করা হয়। কাজে ফ্লিপ ফ্লপ একটা বাইস্টেবল রেজিস্টার। এই সিকোয়েন্সিয়াল রেজিস্টারটা কি করে, শুধুমাত্র একটা বিট তার মধ্যে স্টোর রাখতে পারে। তো এই বিট তৈরি করার জন্য বা এই স্টোর রাখার জন্য এই রেজিস্টারকে, এই ফ্লিপ ফ্লপ রেজিস্টারকে FLIP ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ রেজিস্টারকে আমরা যেহেতু জানি নর বা ন্যান্ড দিয়ে সব ধরনের গেটের কম্বিনেশনাল আউটপুট তৈরি করা যায়, সুতরাং আমরা নর বা ন্যান্ড গেট দিয়েও তৈরি করতে পারি। নর বা ন্যান্ড এদের যে কোনো একটা দিয়ে এই ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। তো তৈরি করার জন্য কি করতে হয়, সাপোজ ন্যান্ড দিয়ে তৈরি করে দেখাচ্ছি। ম্যাক্সিমাম বইয়ে ন্যান্ড দেওয়া আছে, নট দিয়েও বানানো যাবে, সমস্যা নাই। ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট দরকার হবে। আমি একটা ফ্লিপ ফ্লপ দেখাচ্ছি। ফ্লিপ ফ্লপ অনেক ধরনের হয়, SR ফ্লিপ ফ্লপ হয়, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, অনেক ধরনের ফ্লিপ ফ্লপ হয়। এই 4 ধরনের ফ্লিপ ফ্লপ খুবই পরিচিত। তবে বলে রাখা ভালো যে SR ফ্লিপ ফ্লপ আমাদের বইয়ে দেয়া আছে, SR ফ্লিপ ফ্লপ। এই SR ফ্লিপ ফ্লপ দুইটা ইনপুটের হয়ে থাকে। অর্থাৎ ইনপুটটা কেমন হয় দেখাই। এটার একটা ইনপুট, এটার প্রথম গেটের একটা ইনপুট দ্বিতীয় গেটের আউটপুটের সাথে সংযোগ থাকে, আবার দ্বিতীয় গেটের একটা ইনপুট প্রথম গেটের আউটপুটের সাথে সংযোগ থাকে। এই যে এখানে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, এই যে 2 ইনপুটের হয়ে আছে। আর আউটপুট কিন্তু এখানে কিউ এবং কিউ বার থাকে, কিউ বার থাকে। অর্থাৎ এটাই কিন্তু স্টোরেজ মেমোরি, এটাই কিউটাই স্টোরেজ মেমোরি। তাহলে আমরা এখানে খেয়াল করি এটাকে SR ফ্লিপ ফ্লপ কেন বলা হচ্ছে। এস এ বোঝায় সেট, সেট, এবং আর এ বোঝায় রিসেট, রিসেট। অর্থাৎ আমরা ফ্লিপ ফ্লপকে সবসময় কমপ্লিমেন্ট আউটপুট পেয়ে থাকি। অর্থাৎ একটাতে যদি আউটপুট অন পাই, তাহলে বিপরীতটাতে অবশ্যই তার বিপরীত মান 0 আসতে হবে। আর যদি না আসে, যদি একই রকম আউটপুট আসে, তাহলে এটা হচ্ছে গিয়ে অসংজ্ঞায়িত বলা হবে, যে এটার কোনো পরিবর্তন করা, এটা কখনোই সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এখানে ভ্যালু ক্রিয়েট করি। সাপোজ আমরা এস এ ধরলাম অন, এস এ ধরলাম অন, যেহেতু আমরা এখানে কোনো ইনপুটই দিচ্ছি না, যার জন্য আমরা এস এ অন ধরলাম, এবং আর এ ধরলাম 0। তাহলে আমরা দেখছি আর এ 0 ধরলাম। তাহলে আমরা এখানে, এটা কিন্তু ন্যান্ড গেট, তাহলে আমরা ন্যান্ড গেটের নিশ্চয় ট্রুথ টেবিল জানি, এ বি, সাপোজ এ ইন্টু বি। ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এখানে একটু দেখিয়ে দিই। 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0 0 কিন্তু এখানে হবে 1, ন্যান্ড গেটের আউটপুট। আচ্ছা, 0 1 0 কিন্তু 1, 1 0 1 0 1 হবে, 1 1 1 এখানে হবে 0। জাস্ট এই আউটপুটগুলো আমরা খেয়াল করি। যেহেতু এখানে 0 আছে, 0 এখানে আউটপুটটা কি পাওয়া যেতে পারে, অবশ্যই এখানে আউটপুটটা এখানে অন পাওয়া যেতে পারে। এখন এই অনটা কি হলো, এদিক দিয়ে এখানে চলে আসলো। তাহলে এই যে এই অনটা এবং এই অন, দুইটা অন মিলে আমরা কি পাই, 0। এই 0 এখানে কি হবে, তাহলে অন অন, এপারে আউটপুটটা কি আসবে,
কিউ এ আসবে 0, কিউ এ আসবে 0। তাহলে আমরা দেখি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল যে এস আর কিউ, কিউ বার, আমরা এস এ নিয়েছি অন, আর এ নিয়েছি 0, তাহলে আমাদের আউটপুট আসছে কিউ বারে আসছে অন আর কিউ এ আসছে 0। ঠিক এখন আমরা এসকে ঠিক রেখে আর কে পরিবর্তন করি, আর কে পরিবর্তন করে দিয়ে দেখি। এটা স্টোরেজ থাকলো, 0 স্টোরেজ থাকলো মেমোরিতে। এখন আমরা আর কে পরিবর্তন করে দিই। সাপোজ এখানে আমরা এটা 0 থাকলো, আর কে পরিবর্তন করে দিয়ে দেখি, আর হয়ে গেল অন। সাপোজ এখানে অন ইনপুট দিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে 0, তাহলে 0 এখানে চলে আসলো, তাহলে 1 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে আসলো অন, এখানে আসলো অন। তাহলে দেখি আবার অন 0, 1 0 চলে আসলো আউটপুট, পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এস এর মানটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ তার মেমোরির যে মানটা থাকছে সেটা স্টেবল অবস্থায় থাকছে। কিন্তু এস এর মানটা যদি আমি পরিবর্তন করে দিই, সাপোজ এখানে আর এর মানটা যে আমি 0 ছিল, সাপোজ এখানে এস এর মানটা 0 করে দিই, এস এর মান পরিবর্তন করি, তাহলে দেখা যাক এস যখন 0 এবং আরও যখন 0, এস এর মান পরিবর্তন করে দিই, তাহলে খেয়াল করা যাক এস 0, তাহলে এপারে অবশ্যই এখানে অন হবে, এই অনটা এখানে আসবে 1 0 0, দ্যাট মিনস 1 0 0, দ্যাট মিনস এখানে 0 হয়ে যাচ্ছে, 1 0 0, 0 থাকলে অন, সরি 8 0, এখানে একটু ভুল হয়েছে, এখানে অন এখানে 0, তাহলে হচ্ছে এখানে 0 0 এখানে গেল, তাহলে 0 0 0, এখানে থাকছে 1, তাহলে 1 0, তাহলে এখানে আমরা আর কে পরিবর্তন করলাম, আর কে ঠিক রেখে এস কে পরিবর্তন করি বা আর কে পরিবর্তন করে দিই। আর এর মান হচ্ছে অন দিলাম, এস এর মান 0 দিলাম, আর এর মান অন, এস এর মান 0। তাহলে দেখা যাক আর এর মান পরিবর্তন করে দিই, আর এর মান পরিবর্তন করে কি পেলাম, 1 থাকলো, এপারে আসলো 0 0, এপারে গেল, তাহলে উপরে আসছে 0 0 0 0, এপারে আসছে 1, তাহলে 1 0, তার মানে কিউ হচ্ছে 1 আর কিউ বার হচ্ছে 0। তাহলে দেখা যাচ্ছে যে এস যতক্ষণ ঠিক থাকছে আর যতক্ষণ না পরিবর্তন থাকছে ততক্ষণ পর্যন্ত মেমোরি কিন্তু স্টেবল থাকছে, মেমোরির পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন আমরা আর এর মান পরিবর্তন করে দিচ্ছি তখন কিন্তু এস এর মান, এস এর ঘরে আগের যে স্টোরেজ ডাটা ছিল অর্থাৎ 0 ছিল সেটা মুছে দিয়ে পরবর্তীতে অন এখানে স্টোর হয়ে যাচ্ছে। এই যে এই ঘটনাটা ঘটছে, এইখানে এই ঘটনাকে আমরা বলছি যে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপ দিয়ে সাধারণত যে বিভিন্ন ধরনের সিকোয়েন্সিয়াল রেজিস্টার তৈরি করা হয়, যেমন আমাদের এই বইটাতে আছে রেজিস্টার। অনেকে প্রশ্ন করেছে রেজিস্টার খুব কঠিন লাগে। রেজিস্টার সাধারণত বইয়ে 2 ধরনের দেওয়া আছে, একটা সিপ রেজিস্টার এবং একটা প্যারালাল রেজিস্টার। সিপ রেজিস্টার দেখাই বা প্যারালাল রেজিস্টার প্রথমে দেখি। আমরা 4 বিটের দেখলেই বুঝতে পারবো। 4 বিটের উপরে রেজিস্টার আমরা দেখব হচ্ছে শিফট রেজিস্টার বা প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টার আমরা 4টা বিটের বানাচ্ছি, 4 বিটের বানাচ্ছি। এখানে আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব। ডি ফ্লিপ ফ্লপ ঠিক এসআর ফ্লিপ ফ্লপ দিয়েও ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়। আমরা এসআর ফ্লিপ ফ্লপ যেমন একটু আগে দেখলাম যে আমরা ন্যান্ড গেট দিয়ে বানিয়েছি, 2টা ন্যান্ড গেট, অর্থাৎ একটার ইনপুট আরেকটার সাথে এবং দ্বিতীয়টার ইনপুট আরেকটার সাথে সংযোগ হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ল্যাচ বলা হয়। অর্থাৎ যখন
প্রথম গেটের ইনপুটটা দ্বিতীয় গেটের সাথে আউটপুটের সাথে সংযোগ হবে এবং দ্বিতীয় গেটের ইনপুটটা প্রথম গেটের আউটপুটের সাথে সংযোগ হবে। এই ঘটনাকে বলা হবে ল্যাচ বলা হবে। এটা দুইটা ইনপুট থাকলো। সাপোজ আমরা এখানে বানিয়ে ফেলি, একটা ক্লক পালস দিচ্ছি। ক্লক পালস মিনস সিপি, ক্লক পালস দিচ্ছি। একটা ক্লক পালস দিচ্ছি, এবং এটা হলো ডি ফ্লিপ ফ্লপ। একটা ইনপুট থাকবে এবং এর আউটপুট কিউ বার হবে। ক্লক পালস মিনস এই যে আমরা যে সিগন্যালটা প্রোভাইড করছি, যে বৈদ্যুতিক সিগন্যাল প্রোভাইড করছি, যেটা সিগন্যালগুলো কিউয়ে ডাকছে, কখনো পরিবর্তন হয়ে কিউ এর মানটা 0 থাকছে, আবার কখনো পরিবর্তন হয়ে অন হচ্ছে। এই যে পরিবর্তনটা হচ্ছে কিছুক্ষণ পর পর, এইটাকে বলা হচ্ছে ক্লক পালস। এখন আমরা এই যে ডি ফ্লিপ ফ্লপ এখানে ইউজ করছি, এখানে ডি ফ্লিপ ফ্লপ, আমরা এখানে ডি দিব, যেহেতু প্যারালাল প্রত্যেকের সাথে ক্লক পালস থাকবে। এখানে আমরা ক্লক পালস দেখে দিচ্ছি। এটা হচ্ছে প্রত্যেকের সাথে সংযোগ দিব, আর এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আউটপুট কিউ বার। দুইটা আউটপুট থাকবে, কিউ একটা আর কিউ বার। আর এখানে আমরা একটা ক্লিয়ার বাটন রাখতে পারি। এটাকে বলা হচ্ছে সেট পজিশন বলা হচ্ছে। ঠিক একইভাবে চারটা আমরা বানাই ফেলি, ডি সেট কিউ, সিএলআর, কিউ বার, ক্লক পালস থাকছে। এই ক্লক পালসের সাথে লাগাই দিলাম, অর্থাৎ সিগন্যালটার পরিবর্তন হয়ে এখানে আসলো। আবার এই পালসের যে ক্যালকুলেশনটা হলো, সেই ক্যালকুলেশনের মানটা যেটা অতিরিক্ত থাকলো, সেই অতিরিক্ত মানটা আবার দ্বিতীয় বিটের সাথে পরিবর্তন হলো, ডি সেট কিউ, সিএলআর, কিউ বার। আবার এইটার যে ক্যালকুলেশন মানটা এখানে অতিরিক্ত কিউ বারের মানটা আসলো, সেই অতিরিক্ত মানটা আবার কিনা এখানে হিসাব করার পরে এই পালসের মাধ্যমে এখানে চলে আসলো, 4 বিটে চলে আসলো, ডি সেট কিউ, ক্লক পালস, সিএলআর, কিউ বার। এবং সর্বোপরি এই যে ক্লিয়ার আছে, এই যে এই ক্লিয়ারের বাটনটা আমরা সবার সাথে কানেক্ট করে দেই। এবং যেহেতু প্যারালালি ইনপুট, একটা ইনপুট থাকবে, আউটপুট ভিন্ন ভিন্ন হবে। ইনপুট 1, আউটপুট 0, ইনপুট 2, আউটপুট 2, ইনপুট 3, আউটপুট 3। এটাকে আমরা বলছি প্যারালালি শিফট রেজিস্টার বা প্যারালালি রেজিস্টার। সিকোয়েন্সিয়াল রেজিস্টারের একটা অংশ। সিকোয়েন্সিয়ালি ক্লকগুলো প্রত্যেকের সাথে সংযোগ করা আছে, প্রত্যেকের সাথে হিসাব করে করে যাচ্ছে, এবং লাস্টে এটাকে আমরা বলছি সিএলকে, ক্লক পালস। ঠিক আছে, তো এবার আসো আমরা শিফট রেজিস্টার দেখে নেই, শিফট রেজিস্টারের গঠনটা দেখে নেই। শিফট রেজিস্টার খুব সংক্ষিপ্তর মধ্যে বলা হচ্ছে, কারণ বিস্তারিত বলার সময় নাই, কারণ তোমরা দ্বিতীয় বর্ষে চলে আসছো, আগেও এর ক্লাসগুলো অনেকবার করেছো। যতটুকু হিন্টস দেওয়া সম্ভব হচ্ছে দিচ্ছি। যদি বিস্তারিত জানতে চাও এগুলো, তাহলে পরবর্তীতে আমাকে কোশ্চিন জানাতে হবে কমেন্টে, তাহলে চিন্তা ভাবনা করা যাবে যে এটা বিস্তারিত আলোচনা করা যায় কিনা। কারণ একটা টপিক অন্তত 1 ঘন্টা করে সময় লাগবে শেষ করতে। এখানে অন্তত সংক্ষিপ্ত করে প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবা, এতটুকু হলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। তো এবার আসো আমরা শিফট রেজিস্টার দেখি। শিফট রেজিস্টার 4 বিটের শিফট রেজিস্টার, একইভাবে আমরা দেখব সিকোয়েন্সিয়াল রেজিস্টার আর কি। সাধারণত এটা 4টা বিট আমরা বানাই ফেললাম। ইনপুট একইভাবে ডি সেট কিউ, ডি সেট কিউ, ডি সেট কিউ, ডি সেট
কিউ। আমরা এই ডি কে একটু আগে বললাম, ডি একটা বিশেষ ধরনের ফ্লিপ ফ্লপ রেজিস্টার। এটা 1 বিটে স্টোর করতে পারে এই রেজিস্টারটা, এটার আউটপুট থাকে কিউ কিউ বার। আমরা একটু আগেই ডি ফ্লিপ ফ্লপের গঠনটাকে দেখিয়েছি। তো দেখো ইনপুট যা দেওয়া হবে আউটপুট তাই পাওয়া যাবে। এখানে একটা ক্লক পালস লাগানো থাকবে, প্রতিটা ক্লক পালস প্রত্যেকের সাথে কানেক্টেড, সিকোয়েন্সিয়াল যেহেতু কানেক্টেড। অবশ্যই এখানে ক্লিয়ার টুলস থাকবে, ক্লিয়ার 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 সংযোগটা প্রত্যেকটার সাথে সংযোগ দিয়ে দিব। রেজিস্টারটা যদি হ্যাং করে বা কোনো সমস্যা হয়, ক্লিয়ার অপশন দিয়ে আমরা প্রত্যেকটা বিট ফ্ল্যাশ করে নিতে পারবো, এই জন্য ক্লিয়ার সংযোগ দেওয়া হয়েছে এখানে। তো আশা করি রেজিস্টার অংশ বোঝা গেছে। এবার আমরা একটা অন্যতম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের, সেটা হলো অ্যাডার সার্কিট। তাহলে আসো অ্যাডার কি, অ্যাডারটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা প্রক্রিয়াকরণ ইউনিটের মধ্যে কয়েকটা ভাগ জানি, যেমন ইনপুট আউটপুট থাকে একটা প্রসেসরের মধ্যে, ইনপুট আউটপুট থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, আর একটা কন্ট্রোল ইউনিট থাকে, 3টা ইউনিট থাকে। তো এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা বলি ALU সংক্ষেপে আলু, এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে অ্যাডার নামক একটা ডিভাইস থাকে। অ্যাডার নামক একটা ডিভাইস থাকে, সেটা অ্যাকুমুলেটরের মধ্যে এই অ্যাডার ডিভাইসটা থাকে, যে ডিভাইসের কাজ হচ্ছে দুইটা সিগন্যালকে অ্যাডিশন করে দেয়। অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে যে আমরা যে বাইনারি যোগ শিখেছি, সেই সেম কাজটা এই অ্যাডার সার্কিট দিয়ে করা হয়। যেমন অ্যাডারে বলা হচ্ছে যে আমরা সিগন্যাল যদি দুইটাই জিরো পাই, তাহলে অবশ্যই এর ভ্যালু যোগ করলে জিরোই পাবো। তাহলে অ্যাডারটা এই কাজ করবে, সাপোজ x0 y0, দ্যাট মিনস রেজাল্ট হচ্ছে x প্লাস ওয়াই 0। ঠিক একইভাবে যদি 0 1 হয় তাহলে 1 হবে যোগফল, যদি 1 0 হয় তাহলে 1 হবে যোগফল, কিন্তু যদি 1 1 হয় তাহলে যোগফলটা থাকবে 0 1, অর্থাৎ একটা সাম পাবো আর একটা হবে ক্যারি পাবো। কারণ প্রশ্নে আছে আমরা অ্যাডার নিয়ে কাজ করছি, অ্যাডার নিয়ে পড়াচ্ছি। তো প্রশ্নে আসে যে একটা অ্যাডার তৈরি করতে কয়টা গেটের দরকার হয়, তো আমরা এখান থেকে ক্যালকুলেশন থেকে পেতে পারি। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমরা ট্রুথ টেবিল থেকে সরলীকরণ সার্কিট বের করা শিখিয়েছি। এখানে খেয়াল করো, সাপোজ আমি একটা ট্রুথ টেবিল দিচ্ছি, এই যোগেরই ট্রুথ টেবিল দিচ্ছি, চলকগুলো নিয়ে নিই। সাপোজ ধরো এক্স ওয়াই, এই দুইটার যোগ করবে এক্স প্লাস ওয়াই, এটা হবে অবশ্যই এদের এক্স প্লাস ওয়াই, অবশ্যই এর দুইটা ভাগ থাকবে, একটা হবে সাম এবং একটা হবে আলাদা ঘরে ক্যারি। তাহলে আমরা মান দেই, সাপোজ 0 0। আমরা একটু আগেই বলেছি দুইটা ইনপুটের যোগফল, দুইটা যদি চলক থাকে তাহলে তার কম্বিনেশন 4টা পাওয়া যায়, 0 1 2 3, 4টা পাওয়া যায়। তাহলে আমরা যোগ করি, যোগফল 0, কোনো ক্যারি থাকছে না, যোগফল 1 ক্যারি থাকছে না, এখানে যোগফল 1 ক্যারি থাকছে না, এখানে 1 1 0 হচ্ছে যোগফল, কিন্তু ক্যারি থাকছে 1। সাপোজ 1 1 যোগ করলে 0 থাকছে, লাস্টে 1 বসে যাচ্ছে, ঠিক এরকম বিষয়টা 0 1। এবার আসো আমরা এখান থেকে সমীকরণ বের করি। আমি কিছুক্ষণ আগেই বলেছি সাম বের করব কি করে, এই সামটার ঘরটা খেয়াল করি, এসইউএন সাম প্রোডাক্ট বের করব কি করে, সামের ঘরটা যেগুলো আউটপুট অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র সেগুলোর ইনপুটগুলো খেয়াল করব। এই 1টা অ্যাক্টিভ আছে, তাহলে এক্স চলক এবং ওয়াই চলকের মানটা দেখি আমরা। এক্স চলকে 0 আছে, তার মানে এক্স এর বার হবে, আর ওয়াই চলকটা 1 আছে, তার মানে শুধু ওয়াই পাওয়া যাবে। যেহেতু এটা দ্বিতীয় লাইনে আসছে, অর্থাৎ এই মান প্লাস এই মান হবে, প্লাস 1 আছে তাহলে এক্স পাবো, এবং 0 আছে কাজে ওয়াই বার পাবো। এরপরে আসো
ক্যারি দেখে নিই, ক্যারির হিসাবটা দেখে নিই। ক্যারি শুধু আছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এই দুইটা আছে ক্যারি, 1 1 আছে, এক্স ওয়াই ক্যারি। তাহলে আমরা পেয়ে গেলাম। সাধারণত তোমরা এই ইকুয়েশনটার সাথে পরিচিত আছোই আগে থেকে। আমরা জানি এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেটের সূত্র কিন্তু এটা, কারণ আমরা গতদিনে হালকা একটু টাচ দিয়েছিলাম। এই যে এক্স অর গেট সার্কিটটা এরকম হয়, এক্স এক্সক্লুসিভ ওয়াই, যাকে বিশ্লেষণ করলে আমরা পাই এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তার মানে এই যে সমীকরণটা চলে আসছে, তাহলে অর্থাৎ এই লাইন থেকে আমরা লিখতে পারি এক্স এক্সক্লুসিভ ওয়াই, এক্স এক্সক্লুসিভ ওয়াই। তার মানে এটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণ, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারছি একটা অ্যাডার দুইটা সার্কিট নিয়ে গঠিত হয়, একটা এক্স অর গেট দরকার হয়, একটাতে এক্স অর গেট দরকার হয়, আর আরেকটাতে অ্যান্ড গেট দরকার হয়। তাহলে আমরা এই অ্যাডার সার্কিটটা এখন বানাই ফেলি, অ্যাডার সার্কিট তৈরি করে ফেলি। তাহলে দেখো, অ্যাডার সার্কিট তৈরি করতে এক্স অর গেট নিব, অবশ্যই এক্স অর গেট নিলাম। আরেকটা কি লাগবে? অ্যান্ড গেট লাগবে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এক্স থেকে নিয়ে এসে অ্যান্ডে ঢুকাই দিলাম একটা ইনপুট, ওয়াই থেকে নিয়ে একটা ইনপুট অ্যান্ডে ঢুকাই দিলাম। তাহলে এখানে পেলাম এক্স এক্সক্লুসিভ ওয়াই, আর এখানে পেলাম এক্স ওয়াই। তার মানে এটা দিয়ে আমরা পাচ্ছি সাম, এটার অ্যান্সার পাচ্ছি আমরা ক্যারি। তো এই বিটটা একটা সিঙ্গেল বিট, যেমন ব্লক ডায়াগ্রাম আমরা দেখে নেই। এটা একটা সিঙ্গেল বিট, যেহেতু দুইটা ইনপুট আছে, এটা এক্স এটা ওয়াই, এটা একটাকে বলা হচ্ছে এইচ এ, অর্থাৎ এটা একটা হাফ অ্যাডার, এটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডারে আমরা দুইটা পাবো, একটা সাম একটা ক্যারি, একটা এস একটা সি, একটা সাম একটা ক্যারি পাবো। তাহলে হয়ে গেল এটা হাফ অ্যাডার। এখন যদি তোমরা চাও যে হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বানানো যায়, তাহলে আমরা বুঝলাম যে এটা একটা হাফ অ্যাডার। অ্যাডারের কাজ হচ্ছে সার্কিটের ভিতরে যে আমরা হিসাব নিকাশ করে ফেলি, সেই হিসাব নিকাশ করার জন্য এই অ্যাডার সার্কিটগুলো হেল্প করে। তাহলে এখন দেখো, এই অ্যাডার যদি ফুল অ্যাডার বানাতে চাই, তাহলে হাফ মানে কি, দুইটা হাফের সংযোগে একটা ফুল অ্যাডার পাওয়া যায়। তার মানে এরকম দুইটা সার্কিট হলে আমাদের ফুল অ্যাডার সম্পূর্ণ হয়। তাহলে ফুল অ্যাডার সম্পূর্ণ করতে কি হয়, সাপোজ দেখো এখানে মনে করো দুইটাতেই এক্স ওয়ান এর মান আমরা দিলাম, এক্স টু এর মান, ওয়াই টু এর মান, এক্স ওয়ান এর মান, ওয়াই ওয়ান এর মান, দুইটার যোগ করলাম। সাপোজ ধরে নিলাম এক্স ওয়ান এর মান 1, ওয়াই ওয়ান এর মান 1, তাহলে দুইটার যোগ করলে কি পাবো? 0 পাবো। এটা হচ্ছে সাম 1। তার মানে প্রথম অ্যাডারের সংযোগ পেলাম সাম 1। এবার আসো, কিন্তু ক্যারি থাকলো, আমাদের ক্যারি থাকলো 1, ক্যারি থাকলো, এটা হলো ক্যারি 1 থাকলো। এই ক্যারি 1টা কি হবে? এই যে দ্বিতীয়, এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার। তাহলে এই হাফ অ্যাডারে এটা 1 এটা 1, তাহলে দুইটা 1 যোগ করলে আবারও হচ্ছে গিয়ে 2 মানে 10 সাথে এই 1 যোগ আছে, এই ক্যারি 1 যোগ আছে। তাহলে কি পাবো এখানে? 1 মানে 3। তাহলে 1 হচ্ছে গিয়ে সাম 2, আর এই অতিরিক্ত 1 এখানে গোল চিহ্নগুলো ক্যারি বোঝাচ্ছি, আর ব্লক চিহ্নগুলো অর্থাৎ চারকোনা বক্সের চিহ্নগুলো হচ্ছে বিট সংখ্যা বোঝাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা 2 বিটের একটা ফুল অ্যাডার, অর্থাৎ একটা ফুল অ্যাডারে ন্যূনতম বিট থাকে 2 বিট। তাহলে এটা হলো আমাদের ক্যারি 2। তাহলে সাম 1, ক্যারি 1 এবং সাম 2 আমরা খেয়াল করে দেখি, এই তিনটা কিন্তু আমাদের ইনপুট হিসাবে কাজ করছে, অর্থাৎ এটা আমাদের S1 সংরক্ষণের জন্য লাগছে এবং এটা পরের বিটের সাথে হিসাব করার জন্য লাগছে। তাহলে আমরা যদি দেখি এখানে ইনপুট কোনটা পাচ্ছি, ইনপুট এক্স থেকে মান আসছে, ওয়াই থেকে মান আসছে, এবং কখনো এই মানটা ক্যারি যখন থাকছে, ক্যারি মানটা তখন এক্স ওয়াই এর সাথে ইনপুটের মতো আচরণ করছে। তাহলে আমরা এখান থেকে ইনপুট কয়টা পাচ্ছি? ইনপুট 3টা পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে প্রথম ক্যারি 1 C1, 3টা ইনপুট পাচ্ছি। তাহলে 3টা ইনপুটের জন্য যদি আমরা একটা সমীকরণ ট্রুথ টেবিল বানায় ফেলি,
ট্রুথ টেবিল বানিয়ে ফেলি তিনটা ইনপুটের এক্স ওয়াই সি1। আমরা অবশ্যই কম্বিনেশন 2 তারপরে ইনপুট সংখ্যা 3, তাহলে কম্বিনেশনাল আউটপুট 8টা পাবো। তাহলে 8টা হলে পারে এটা হচ্ছে ইনপুট আউটপুট সাম ক্যারি। তাহলে 0 0 0 0 থেকে 7 পর্যন্ত লিখে দিব, তাহলে কিন্তু আমাদের ট্রুথ টেবিলটা সম্পূর্ণ হবে। 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, লাস্ট হচ্ছে 1 1 1। তাহলে আমরা যোগফল লিখি, 0 ক্যারি থাকছে না, 1 ক্যারি থাকছে না, 1 ক্যারি থাকছে না, 0 1 হচ্ছে 1 0 0 1 0 1 1 1, এই হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা একইভাবে ক্যালকুলেশন বের করে ফেলি। এটা ফুল অ্যাডারের আমরা ট্রুথ টেবিল দেখছি। তাহলে ফুল অ্যাডারের সমীকরণ বের করি। সমীকরণ হচ্ছে এখানে, তাহলে আমরা কি পাচ্ছি, সামের ঘরটা খেয়াল করি, সামে কোন জায়গায় 1 আছে, এইগুলো ঘর 1 আছে। তাহলে সাম সমান সমান পাচ্ছি 1, তার মানে 0 0 1, তাহলে পাচ্ছি এক্স বার ওয়াই বার সি1, তারপরে পাচ্ছি অন, তার মানে এক্স বার ওয়াই সি1, এক্স বার ওয়াই সি1 বার, তারপরে পাচ্ছি এক্স বার, সরি এখানে 1, এক্স ওয়াই বার সি1 বার, তারপরে পাচ্ছি এক্স ওয়াই বার সি1 বার, তারপরে লাস্ট পাচ্ছি এক্স ওয়াই সি1, এক্স ওয়াই সি1। নিশ্চয়ই এই সমীকরণ বের করাটা প্রথমেই দেখেছি, প্রথমেই ট্রুথ টেবিল কীভাবে বিশ্লেষণ করতে হয় আমি দেখেছি। সামের যে আউটপুটগুলো অন পাবো, জাস্ট সেইগুলোকে আমরা ইনপুট কোথা থেকে আসছে সেই লাইনগুলোর সাথে আমরা সম্পর্কিত করব, তাহলে আমরা কিন্তু এর সমীকরণ বের করতে পারবো। এটা সামের সমীকরণ। আর হচ্ছে ক্যারি, তাহলে আমরা ক্যারির ঘরটা খেয়াল করি, এই যে 1, এই যে 1, এই যে 1, এই যে 1, তাহলে ক্যারি কোথা থেকে আসছে, এক্স বার যেটা 0 থাকবে সেটা বার হবে, 1 গুলো হচ্ছে বার ছাড়া হবে, তার মানে 0, তার মানে হচ্ছে এক্স বার ওয়াই সি1 প্লাস এক্স ওয়াই বার সি1 প্লাস এক্স ওয়াই সি1 বার প্লাস এক্স ওয়াই সি1 হবে। তাহলে আমরা সাম আর ক্যারি বের করে ফেললাম। এখন এই সাম আর ক্যারির আমরা এটা যদি ক্যালকুলেশন করি, সাপোজ এটা একটা ক্যালকুলেশন করি, তাহলে দেখি আমাদের হাফ অ্যাডার মিলছে কি ফুল অ্যাডার মিলছে কিনা। তার মানে এই সাম আমরা মনে করলাম এটাই টোটাল সাম আমাদের, এক্স বার ওয়াই বার সি1, এক্স বার ওয়াই সি1 বার, এক্স ওয়াই বার সি1 বার প্লাস এক্স ওয়াই সি1। একটু ক্যালকুলেশন করে ফেলি, এইটার এটা থেকে কমন কি যায় দেখে নেই। কমন যাচ্ছে হচ্ছে এক্স বার কমন যাচ্ছে, তাহলে ওয়াই বার সি1 প্লাস ওয়াই সি1 বার প্লাস এখানে এক্স কমন যায়, ওয়াই বার সি1 বার প্লাস ওয়াই সি1 থাকছে। তাহলে খেয়াল করা যাক, এক্স বার এটা একটা সূত্র হয়ে গেছে এক্স এক্সক্লুসিভ ওয়াইয়ের, তাহলে ওয়াই এক্সক্লুসিভ সি1 এটা একটা সূত্র হয়ে গেল, প্লাস এটাও কিন্তু এক্স নরের সূত্র হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হচ্ছে এক্স ওয়াই এক্সক্লুসিভ সি1 তারপরে বার, এই সূত্রটা হয়ে গেছে। যদি আমরা এটা এক্স এটা ওয়াই ধরি, ঠিক এটা এক্স এটা ওয়াই ধরি, তাহলে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, তার মানে এটাও একটা সূত্র হয়ে যাচ্ছে। এই যে সূত্রটা হয়ে যাচ্ছে, এই সূত্রটা আমরা কিভাবে করব, তাহলে আমরা লিখব ওখানে এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ সি1। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল সামের হিসাব আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা এখান থেকে ক্যারিটা হিসাব করে দিই। এই দুইটার মধ্যে আমরা কমন নেই, কি কমন যাচ্ছে এখান থেকে, সি1 কমন যাচ্ছে, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এখানে এক্স ওয়াই কমন নেই, সি1 বার প্লাস সি1। তাহলে এখানে আসো সি1 এক্স এক্সক্লুসিভ ওয়াই, এটা এক্স এক্সক্লুসিভ ওয়াই সূত্র,
আচ্ছা প্লাস এক্স ওয়াই ইন্টু বুলিয়ানের সূত্র থেকে আমরা জানি এবার প্লাস এ মানে 1, সুতরাং এটা ইন্টু 1 হয়ে যায়। তাহলে হচ্ছে এক্স এক্সক্লুসিভ ওয়াই c1 প্লাস এক্স ওয়াই। তার মানে আমরা এখানে খেয়াল করে দেখি, দেখো প্রথম অ্যাডার থেকে অর্থাৎ ফার্স্ট অ্যাডার থেকে 1st ফার্স্ট HALF হাফ অ্যাডার, ফার্স্ট অ্যাডার থেকে আমরা বলতে পারি কি, যদি সামের আমরা প্রথম সামে যেটা পেয়েছিলাম, ফার্স্ট সামের মধ্যে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স এক্সক্লুসিভ ওয়াই, এটা ঠিক ছিল। আচ্ছা S1 বললাম এটাকে, ক্যারি ওয়ানে আমরা বলতে পারি এক্স ওয়াই, এটাও ঠিক আছে। কিন্তু এখানে আসো, যদি আমরা সেকেন্ড হাফ অ্যাডারে বলি 2ND হাফ অ্যাডার, 2ND হাফ অ্যাডার থেকে x2 S2, তাহলে কি করতে পারি, S2 হতে পারে ক্যারির সাথে পরের ইনপুটটা, তার মানে পরের যোগফলটা ক্যারির সাথে যোগ হবে, তার মানে S1 এক্সক্লুসিভ C1 হবে। তাহলে যদি তাই হয় তাহলে S1 এর মানটা আমরা বসাই দিই, এটা x এক্সক্লুসিভ y এক্সক্লুসিভ C1, তার মানে আমরা S2 মানেই হচ্ছে এই টোটাল সাম আমরা ধরে নিয়েছি, এটাকেই টোটাল সাম আমরা ধরে নিয়েছি। আচ্ছা তাহলে C2 কত হবে, C2 আমরা জানি হচ্ছে S1 ইন্টু C1 হবে, তাহলে S1 এর মান আমরা বসাই দিই, S1 এর মান বসাই দিই, এই যে মান, তাহলে হচ্ছে x এক্সক্লুসিভ y ইন্টু C1, তার মানে এখানে আমরা বলতে পারি এই যে এই লাইনটা পেয়ে গেছি, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2, আর এটা হচ্ছে xy, এই যে C1, এই মানটা হচ্ছে C2 আর এই মানটা হচ্ছে C1। তাহলে আমরা ক্যারি পেলাম কি, C2 যোগ C1, টোটাল ক্যারি পেয়ে গেলাম। এখন আসি আমরা সার্কিটটা কিভাবে আঁকাবো এটা দেখিয়ে দিই, তাহলে অ্যাডার ইনশাল্লাহ শেষ হবে। তাহলে আসলে আমরা অ্যাডার বানাতে গেলে যে এক্সক্লুসিভ অর গেট লাগে, এক্সক্লুসিভ অর গেট বানিয়ে ফেললাম, আর একটা অ্যান্ড গেট লাগে, অ্যান্ড গেট তৈরি করে ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা অর গেট লাগে, তবে আমরা বলি এক্স ওয়াই, এক্স এক্সক্লুসিভ ওয়াই, এটা আমরা পেলাম সাম ওয়ান, এক্স ওয়াই এটা পেলাম ক্যারি ওয়ান। তাহলে ক্যারিটা কি হবে, ক্যারিটা আরেকটা সামের সাথে যোগ হবে এবং অতিরিক্ত ক্যারিটা টোটাল যোগ করে অতিরিক্তভাবে বের করে দেওয়া হবে। তাহলে যেহেতু বিট সংখ্যা আমাদের দুইটা, 3 বিটের মান নাই, তাহলে 2 বিটের মানের অতিরিক্ত হলে সেটা ফ্ল্যাশ হবে, এই কারণে সবগুলো এক জায়গায় করে সেটা ফ্ল্যাশ করে দেওয়া হবে। এই কাজটা করি আমরা কিভাবে, এখান থেকে আমরা একটা C1 তার বের করে নিয়ে এখানে আমরা আরেকটা ফুল অ্যাডার তৈরি করে ফেলি। তাহলে অ্যাডার তৈরি করি, এখানে সাম, এটা ক্যারি এখানে নিয়ে নিই। তাহলে খেয়াল করে দেখো, তাহলে S1 এক্সক্লুসিভ, এই যে C1 থেকে আসলো C1, এটা হচ্ছে S1 ইন্টু C1, এটা মুছে দেই। তাহলে আসো এখানে আমরা পেয়ে গেলাম, এই মানটা আমরা পেয়ে গেলাম, S1 এর মান বসে দিলে x এক্সক্লুসিভ y এক্সক্লুসিভ C1, তার মানে হচ্ছে টোটাল সাম পেয়ে গেলাম। আচ্ছা এখানে আমরা বসে দিই s এক্সক্লুসিভ y ইন্টু C1, তার মানে এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2, এই যে এখানে আমরা বের করে রেখেছি, এটা হচ্ছে C2। তাহলে আমাদের প্রশ্ন মতে বলা হয়েছে C2 যোগ C1 করে দিতে, তাহলে সবগুলো ক্যারিকে আমাদের একত্রে করা, এটা একটা অর গেটে নিয়ে নিব। তাহলে C2 যোগ C1 সমান সমান আমরা পাবো টোটাল ক্যারি, এটা ফ্ল্যাশ করে দিল। এই হচ্ছে গিয়ে আমাদের ফুল অ্যাডারের একটা সার্কিট। তো আশা করি 3 নম্বর অধ্যায় অনেকটা বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। তো আমরা, আমাকে সময় আছে, আচ্ছা আমরা একটু আলোচনা করব যে নেক্সট চ্যাপ্টার নিয়ে। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে HTML, আমাদের বলা আছে প্রথম দিনে শেষ করার কথা ছিল, যেহেতু অনেকগুলো প্রশ্ন আসছে এবং ফোনও আসছে যে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়, যার প্রেক্ষিতে আমি যতটুকু দেখানো সম্ভব হলো, বিস্তারিত পারলাম না, এটা যতটুকু সম্ভব হলো আমি দেখালাম। 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। তোমরা এটা অনেক সহজ চ্যাপ্টার, তোমরা অনেক ইন্টারেস্ট নিয়ে এটা পড়েছো। HTML অর্থাৎ এই HTML হচ্ছে একটা সিম্পল কোড, এটা হচ্ছে
এক কথায় ব্রাউজারে এই কোডটাকে স্ক্রিপ্টিং করতে অর্থাৎ দেখাতে এই কোডগুলো সহযোগিতা হয়। HTML ফরম্যাটের নাম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টিম বার্নার্স-লি 1889 সালের দিকে এই HTML এর আর কি উদ্যোক্তা ছিলেন। তিনি সর্বপ্রথম এই HTML পরিভাষাটা ব্যাখ্যা করেন, যার প্রেক্ষিতে আমরা অনলাইন ভিত্তিক অনেকগুলো ওয়েবসাইট বা ওয়েব ভিত্তিক পেজ তৈরি করতে সক্ষম হই। আজকে এই HTML ছাড়াও অনেক কোডিং তৈরি হয়েছে, যে কোডিংগুলো পেজটা ডেকোরেশন করতে অনেক সহযোগিতা বা অলংকারিত করতে অনেক সহযোগিতা করছে, যেমন CSS বলো, জাভাস্ক্রিপ্ট বলো। তো বেসিক বা হাতেখড়ি হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার মানে হচ্ছে হাইপারটা মানেই হচ্ছে কোনো একটা রেফারেন্স থেকে লিংকের মাধ্যমে সেটাকে নেটওয়ার্কের সাথে সম্পর্কিত লিংকের মাধ্যমে সেটাকে নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে আসা। সাপোজ এটা হচ্ছে আমাদের মেশিন, এটা হয়তো নির্দিষ্ট সার্ভার মেশিনে এই ডকুমেন্ট WP পেজটা আছে, ওয়েব পেজটা আছে, এটা সার্ভার অর্থাৎ হাইপার করা আছে তার সাথে একটা অ্যাড্রেস দ্বারা, ইউনিক অ্যাড্রেস দ্বারা এই মেশিনের সাথে চেনানো আছে। আমরা এই পেজটাকে যদি ডাউনলোড করি, কোনো লিঙ্কের সাথে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের নির্দিষ্টভাবে এই পেজটা হাইপারের সাথে কানেক্টেড থাকার কারণে আমাদের এই পেজটা আমরা এখানে শো হতে দেখতে পাবো। টেক্সট, এই পেজটা যেভাবে দেখতে পাবো সেগুলোকে আমরা বলি টেক্সট ফরম্যাট, অর্থাৎ যা দেখতে পাচ্ছি সেই টেক্সট ফরম্যাটই দেখতে পাচ্ছি। টেক্সটের মধ্যে অডিও, টেক্সটের মধ্যে ভিডিও, টেক্সটের মধ্যে ইমেজ, এখন সব কিছুই থাকছে। আচ্ছা, এরপরে এই জিনিসটা করার জন্য যে একটা কিছু এলিমেন্ট আমাদের জানতে হবে, সেটাকে বলা হচ্ছে মার্কআপ এলিমেন্ট। যেমন এটা একটা HTML এর সিনট্যাক্স, HTML সিনট্যাক্স হচ্ছে HTML, এই যে আমরা যে ট্যাগটা দিলাম এই ট্যাগটাকে বলছে ওপেন ট্যাগ, এবং এই ওপেন ট্যাগ অর্থাৎ ব্রাউজার কতটুকু HTML ফাইল হিসাবে ডিটেক্ট করবে, কতটুকু ফাইল হিসাবে পড়বে, সেটাকে আমাদের কি করতে হবে, এই ধরনের ব্যাকস্ল্যাশ দিয়েই HTMLটাকে জাস্ট ক্লোজ করে দিতে হবে। তাহলে এটা হবে ওপেন ট্যাগ, এটা হবে ক্লোজ ট্যাগ। এটা হচ্ছে একটা মার্কআপ ট্যাগ, এটাকে বলা হচ্ছে ওপেন এবং ক্লোজ মার্কআপ ট্যাগ HTML এর জন্য, যে ব্রাউজার এই HTML এর ভিতরে সবটুকুকে পড়বে। এর মধ্যে দুইটা অংশ থাকতে পারে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড অংশের মধ্যে সাধারণত আমরা কি বিষয়ে শিখাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, মানে আমাদের যারা আমাদের সাইট ভিজিট করবে তাদেরকে আমরা কিভাবে তাদের সাথে পরিচিতি হব সেই বিষয়গুলো, এবং তার সাথে SEO বা সার্চ করলে যাতে খুবই সুবিধাগুলো পায়, এই বিষয়গুলো আমরা মাথায় রেখে হেডের মধ্যে সেই লিঙ্কগুলো করে দিব। অর্থাৎ মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন অথবা টাইটেল, এগুলো আমরা দিতে পারবো। বডির মধ্যে আমরা যে পেজটা দেখাবো ডেকোরেশন করে, যে পেজটা যেমন তোমরা ফেসবুক দেখতে পাও, আদার্স কোনো সাইট যখন ভিজিট করো যত সুন্দরভাবে দেখতে পাও, সবগুলোই হচ্ছে বডির মধ্যে সাজায় দিতে হয়। বডির মধ্যে টেবিল করতে পারো, বডির মধ্যে ছবি সংযোগ করতে পারো। অর্থাৎ বডি হচ্ছে একটা ব্রাউজারের যে লেআউট থাকে, ব্রাউজারের লেআউটের যে সাদা অংশটা থাকে, সেখানে প্রেজেন্টেশন করার যে ফাঁকা অংশটা, সাদা অংশটা, সেটাকে আমরা সাধারণত বডি রেফারেন্স করে থাকি। তো এই HTML এর জন্য তোমরা যেটা পড়বা, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব পোর্টাল কি জিনিস, এই বিষয়গুলো জানবা।
বিশেষত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেশিনের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, অর্থাৎ আমি কল করলেই তো আমি আর পাবো না। এই জন্য আমাদেরকে এই সিস্টেমটা জানা থাকলে অনেক ভালো হবে। আইপি অ্যাড্রেস তৈরি করার জন্য অবশ্যই দুইটা ভার্সন আছে, IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আছে, আর একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 আছে। প্রোটোকল ভার্সন 4 আমরা কিন্তু এখনও ব্যবহার করে যাচ্ছি। প্রোটোকল ভার্সন 4 অর্থাৎ আমাদের যে ইউনিভার্সিটি বলো, কম্পিউটার ল্যাব বলো, সব ম্যাক্সিমামই আমরা 4 ভার্সনে নেটওয়ার্ক কাঠামো তৈরি করে থাকি। এর 5টা ক্লাস থাকে, অর্থাৎ ABC এগুলো হচ্ছে ক্লাস টাইপ। সাধারণত আমাদের দেশে ম্যাক্সিমাম যে কাঠামো তৈরি হয়, নেটওয়ার্ক বন্ড তৈরি হয়, সেটা B ক্লাস টাইপ হয়ে থাকে। সেই B ক্লাস টাইপের প্রত্যেকটার অক্টেট বাইনারি কোড থাকে। অক্টেট মানে 8টা বিটের একটা মেশিন অ্যাড্রেস বা ম্যাক থাকে। এই ম্যাকের মধ্যে আমরা 8টা বিট সেখানে সংগ্রহিত মান রাখি। এই 8টা বিটের প্রত্যেকটাতে এক একটা ফাঁকা অংশ থাকে, এরকম একটা বিট, 2টা বিট, 3টা বিট, এরভাবে 32টা বিটের অ্যাড্রেস থাকে। সাধারণত বি ক্লাস টাইপটা হচ্ছে দুইটাকে আমরা এক কথায় বলতে পারি হোস্ট আইডি বানাতে পারি, আর 2টা নেটওয়ার্ক আইডি বানাতে পারি। এখানে বি ক্লাস টাইপটা হচ্ছে 2টা নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, হোস্ট আইডি, অথবা হোস্ট আইডি, হোস্ট আইডি, নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি বি ক্লাসের বৈশিষ্ট্য। বি ক্লাস টাইপটা অক্টেট নাম্বার শুরু হয় 110 দিয়ে, যার প্রত্যেকটা কোডের হিসাব করলে আমরা পাই 196। অর্থাৎ এই অক্টা কোডের এই 8টা বিটের মধ্যে যদি প্রত্যেকটা আমরা হিসাব করি, তাহলে প্রত্যেকটা যোগফল আসবে 255। 255টা ইউনিক অ্যাড্রেস আমরা বানাতে পারবো নিজের মতো করে। এভাবে সাধারণত মেশিন অ্যাড্রেস তৈরি করা হয়ে থাকে। তোমরা একটু বিস্তারিত পড়ে নিবা। 32 বিটের এই অ্যাড্রেস দিয়ে সাধারণত সাবনেট মাস্ক তৈরি করা হয়। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা ওই এখান থেকে আরও কিছু দেখবা, সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কের প্রকার, এই ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক, ডাইনামিক, এবং তার সাথে যে কাঠামোগত প্রকারভেদ আছে, ট্রি, হায়ারার্কিক্যাল, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, এই বিষয়গুলো একটু দেখবা। এরপরে দেখবা যে কিভাবে একটা সাইটকে পাবলিশ করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট, পাবলিশ করার জন্য অবশ্যই একটা হোস্ট মেশিন দরকার হবে, যেখানে তুমি ডাটাটাকে স্টোর রাখবা, যেখানে সেফটি মনে করবা। গোডেডি, গসিমর বা রিসেলার, এরকম আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা ডাটা সার্ভার ভাড়া দেয়। এরকম প্রতিষ্ঠান আমরা গুগল থেকে সার্চ করলে ডাটা সার্ভার খুঁজে পাবো, সেখানে আমরা কন্ট্যাক্ট করে আমাদের যে সাইটটা হবে সেখানে আমরা রাখতে পারবো। আচ্ছা, তাহলে এই যে সার্ভার লাগলো এবং তার সাথে একটা ডোমেন তৈরি করতে হবে। ডোমেন মানে হচ্ছে গিয়ে আমাদের এই পেজটাকে আমরা যে আইপি অ্যাড্রেস তৈরি করলাম, এই আইপি অ্যাড্রেসটার একটা নাম ডোমেনের বিভিন্ন ধরনের হতে পারে, ডোমেন নেম হতে পারে, এবং তার সাথে যে এক্সটেনশন কোড থাকে সেগুলোকে ডোমেন টাইপ বলা হয়। যেমন .com মানে কম বলতে কমার্শিয়াল বোঝায়, .edu অর্থাৎ এডুকেশন বোঝানো হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবা। আচ্ছা, সর্বোপরি হচ্ছে এই অধ্যায় থেকে কিছু প্র্যাকটিক্যাল হয়। নেক্সট ক্লাসে আমি অনেকের অধ্যায় নাম্বার 5 এবং 5-এর সমস্যা আছে, একটু 5 দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমি 4 নাম্বারের কিছু ব্যবহারিকটা নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে আমার সাথে অনলাইনে ক্লাস করার জন্য, এবং যারা পরবর্তীতে স্টোর করে এই ক্লাসটাকে দেখছো, উপভোগ করছো, তাদের যদি কোনো কোশ্চিন থাকে আমার কাছে, তোমরা ফ্র্যাঙ্কলি কোনো কোশ্চিন করতে পারো। আমার নাম্বার তোমাদেরকে প্রথমে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করতে পারো। পরীক্ষা যাতে সবাই ভালো দিতে পারো ইনশাল্লাহ, এই দোয়া রেখে আমি আমার রিভাইজ ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।